একটা বাচ্চাকে গত পর্বে কফিল উদ্দিন আর ফোরকান আলী নামে এক কিডনি ব্যাপারীর হাত থেকে উদ্ধার করে শিউলি, খোকন আর বল্টু। সেই বাচ্চাটাকে কোলে নেওয়ার পরপরই বাচ্চাটা শিউলিকে ব্যাপকভাবে অপদস্থ করার জন্য তার গায়ে মূত্র বিসর্জন করিয়া দেয়। খুবই দুঃখজনক ঘটনা। তারপরে কি হয়? তারপরে খোকন না বল্টু বাচ্চাটির দিকে, শিউলির দিকে তাকিয়ে হি হি করে হাসতে লাগে। না, আসল গল্পটা এখানে না, আসল গল্পে আমরা প্রবেশ করছি। তার আগে সামান্য একটু পরিচয় করিয়ে দিলাম কি হয়েছিল গত পর্বে। যাই হোক, শুরু করি আমরা। খোকন হেসেছিল না? হ্যাঁ, ওখান থেকে শুরু করি এখন। খোকন হি হি করে হেসে বলে, ছোট বাচ্চাদের পুরা সিস্টেমই উল্টাপাল্টা। শিউলি চোখ পাকিয়ে খোকনের দিকে তাকাই, তারপর বাচ্চাটিকে হাত বদলে সাবধানে ধরে নেয়। তারপর বলে, এখন কি করব? বল্টু আবার বলে, আমি জানি না, আমাকে পকেট খালি করে আনতে বলেছ, খালি করে এনেছি। বেচার পকেটে কোনো টাকা পয়সা নাই, খালি কী কী সব কাগজপত্র। বাচ্চা ফাচ্চা কী করবে আমি কিন্তু জানি না। খোকন বলে, এই বাচ্চাটিকে বাসায় নিয়ে যায় না কেন? রইস চাচা আমাদের তিনজনকে যদি রাখতে পারে, একটা একটা ছোট বাচ্চাকে রাখতেও পারবে, একজন বেশি হলে তো কোনো ক্ষতি নাই। বল্টু তখন মাথা নেড়ে বলে, একটা ছোট বাচ্চা 10 জন বড় মানুষের সমান। কেন? তা হবে কেন? একজন বড় মানুষ কি কখনো ঘরের মাঝখানে পেশাব করে দিবে? করবে না, কিন্তু এই বাচ্চা করে দিবে। একজন বড় মানুষ কি সারা রাত গলা ফাটিয়ে চিল্লাবে? চিল্লাবে না, কিন্তু এই বাচ্চা চিল্লাবে। কোনো মানুষকে পছন্দ না হলে একজন বড় মানুষ আরেকজন বড় মানুষকে কি মুখে ধরে খামচি মারবে? মারবে না, কিন্তু এই বাচ্চা মারবে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, থাম তোরা। শিউলি মুখ ভেঙচে বলে, এখন এসব বলচাল থামা। খোকন আবার বলে, নিয়ে যায় না, এটাকে বাসায় নিয়ে যায় না, দেখো না কত সুন্দর, একদম পুতুলের মতো। শিউলি মাথা নেড়ে বলে, নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? রইস চাচা বলেছে নতুন কোনো বাচ্চা আমদানি করা যাবে না। ছোট বাচ্চাটিকে বগলে চেপে শিউলি হাঁটতে থাকে। বগলে চেপে ধরে রাখার ভঙ্গিটা মনে হয় বাচ্চাটার খুব পছন্দ হয়েছে। সে হঠাৎ ফোকলা দাঁত বের করে ফিক করে হেসে দেয়। সেই হাসিটা এতটাই মধুর যে বল্টু পর্যন্ত নরম হয়ে যায়। সে বলে, শিউলি আপু, চলো না, একে বাসায় নিয়ে যাই। এত ছোট বাচ্চা, কতটুকুই বা জায়গা নেবে বলো? খোকন বলে, কতই বা খাবে, চলো না, নিয়ে যাই। বল্টু এবার বলে, আমরা না হয় লুকিয়ে রাখবো, রইস চাচা টেরই পাবে না। যখন চেঁচাবে তখন কি করবি তোরা? তখন তখন খোকন তার ভেন্টি কুন্টি না কি জানি আছে, বলবো যে ওটা প্র্যাকটিস করছে। শিউলি বলে, এটা ইঁদুরের বাচ্চা না হলে চড়ুই পাখির বাচ্চা না যে লুকিয়ে রাখা যাবে, এটা একটা আস্ত মানুষের বাচ্চা। কিন্তু তুমি করবেটা কি? একে রাস্তায় ফেলে দিবে? তার চেয়ে চলো না, বাসায় নিয়ে যে একটু চেষ্টা করে দেখি। শিউলি একটা নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, চল দেখি। বাচ্চা লুকিয়ে রাখার বুদ্ধিটা যে তার খুব একটা পছন্দ হয়েছে তা না, কিন্তু এটা ছাড়া তো আর কিছু করারও নাই। শিউলি একটা নিঃশ্বাস ফেলে বলে, চল। তিনজন যখন বাচ্চাটিকে নিয়ে বাসায় পৌঁছায় তখন রইসউদ্দিন বাসায় পৌঁছায়নি। বল্টু মতলুব মিয়াকে রান্নাঘরে ব্যস্ত রাখে। সে ফাঁকে শিউলি আর খোকন লুকিয়ে বাচ্চাটিকে তাদের নিজেদের ঘরে নিয়ে যায়। বাচ্চাদের ঘুমানোর একটা বিচিত্র সময় রয়েছে। বিকেলবেলা যখন ছুটোছুটি হইচই করার সময়, বাচ্চাটি তখন ঘুমিয়ে একবারে কাদা হয়ে গেল। বাচ্চাটাকে কোথায় লুকানো যায় বুঝতে না পেরে খোকন আর শিউলি বাচ্চাটিকে বিছানার নিচে ছোট একটা বিছানা করে সেখানে ঘুম পাড়িয়ে রাখলো। ঘুম থেকে উঠে বাচ্চাটি নিশ্চয়ই খেতে চাইবে। তখন তাকে কি খাওয়ানো হবে, কেমন করে খাওয়ানো হবে, এসব নিয়ে শিউলি খুব দুশ্চিন্তায় পড়ে গেল। ছোট বাচ্চাটা কি খায় সেটা তারা ভালো করে জানে পর্যন্ত না। বল্টু আর খোকন মিলে একটা গ্লাস দুধ, খানিকটা ভাত চুরি করে সরিয়ে রাখে। বাচ্চাটি যখন খেতে চাইবে তখন তাকে হয়তো খাওয়ানো যাবে। সেদিন গভীর রাতে রইসউদ্দিন হঠাৎ চমকে ঘুম থেকে উঠলেন। শুনলেন শিউলি, বল্টু আর খোকনের ঘর থেকে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে। একা একা থেকে তিনজন বাচ্চার কোন একজন মন খারাপ করে কান্নাকাটি করলে তিনি অবাক হতেন না, কিন্তু তিনি শিওর এটা একেবারে ছোট শিশুর কান্না। রইসউদ্দিন হন্তদন্ত হয়ে বিছানা থেকে নেমে বাচ্চাদের ঘরে এসে দেখলেন। অবাক হয়ে আবিষ্কার করলেন তিনি এত রাতেও তিনজনই জেগে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, ছোট বাচ্চা কাঁদছে কোথা থেকে? শিউলি বলে ওঠে,
খোকন 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 কাঁদছে। খোকন? হ্যাঁ। খোকন কেন? খোকন ভেন্টিগুন্টি কি একটা আছে, ওটা প্র্যাকটিস করছে। ভেন্ট্রিলোকুইজম? হ্যাঁ 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 হ্যাঁ। খোকন একটু কাঁচুমাচু মুখ করে বলে, দিনের বেলা সময় পাই না চাচা, তাই রাতের বেলা প্র্যাকটিস করি। রইসুদ্দিন এবার ভাবলেন জিজ্ঞাসা করবেন কেন এত রাতে ছোট বাচ্চার কান্না ভেন্ট্রিলোকুইজম দিয়ে প্র্যাকটিস করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলেন না। বাচ্চা কাচ্চার সম্পর্কে তিনি আগেও বেশি জানতেন না। গত কয়েক মাস থেকে এই তিনজনকে একসাথে দেখে যেটুকু জানতেন সেটা নিয়ে অবশ্য নিজের ভেতরে একটু সন্দেহ হতে শুরু করেছে। রইসুদ্দিন বিছানায় শোয়ার জন্য ফিরে গেলেন এবং সারা রাত একটু পরপর খোকনের ছোট বাচ্চার কান্নার শব্দের ভেন্ট্রিলোকুইজম শুনে তিনি বারবার চমকে চমকে জেগে উঠতে লাগলেন। ভোরবেলা রইসুদ্দিন অফিসে চলে যাওয়ার পর শিউলি মতলুব মিয়াকে রান্নাঘরের কাজে ব্যস্ত রাখে এবং খোকন আর বল্টু মিলে ছোট বাচ্চাটিকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আগে থেকে ঠিক করে রাখা হয়েছে শিউলি যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ বল্টু আর খোকন মিলে বাচ্চাটিকে দেখে শুনে রাখবে। বাসার ভেতরে থাকলে চেঁচামেচি কান্নাকাটি করতে থাকবেই বলে এই ব্যবস্থা করা হয়েছে। স্কুলে যতক্ষণ থাকলো আজ শিউলি খুবই আনমনা হয়ে থাকলো। বাচ্চাটির জন্যে তার মনটা নরম হয়ে গেছে। এইটুকু একটা বাচ্চা, সারা পৃথিবীতে তাকে দেখে রাখার মতো একটাও মানুষ নেই। তাদের মতো তিনজনকে দেখে রাখতে হচ্ছে, ব্যাপারটা চিন্তা করে কেন জানো না তার মন খারাপ হয়ে যাচ্ছে। কতদিন বাচ্চাটিকে লুকিয়ে রাখতে পারবে কেউ জানে না। একটা ছোট মার্বেলকে লুকিয়ে রাখা যায়, কিন্তু একটা ছোট মানুষকে কি লুকিয়ে রাখা যায়? স্কুল ছুটির পর শিউলি বাইরে বের হয়ে এসে দেখে বল্টু আর খোকন বাচ্চাটিকে নিয়ে তার জন্য অপেক্ষা করছে। বাচ্চাটিকে খোকন তার ঘাড়ে বসিয়ে নিয়েছে এবং সে মহা আনন্দে তার মাথার চুল দুইটাকে দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। শিউলি জিজ্ঞাসা করে, কিরে, কোনো সমস্যা হয়নি তো? বল্টু মাথা নেড়ে বলে, হয়নি আবার। শিউলি তখন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? বল্টু শিউরে উঠে বলতে থাকে, আমি ঘাড়ে করে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছি, হঠাৎ মনে হলো গরম কি যেন একটা আমার ঘাড়ের মাঝ দিয়ে শরীরের মাঝে কিলবিল করতে করতে ঢুকে যাচ্ছে। আমি ভাবলাম কি নাকি, হঠাৎ দেখি বাচ্চাটা পিশাব করেছে। সর্বনাশ! শিউলি খিক খিক করে হেসে বলে, এ আবার এমন কি ব্যাপার? ছোট বাচ্চা মানুষ করতে হলে এইটুকু তো সহ্য করতেই হবে। খোকন বলে, শিউলি আপু, আমি নাম দিয়েছি একটা। কি নাম? গাগু। গাগু? এটা আবার কেমন নাম? হ্যাঁ, যখন তার মনে অনেক আনন্দ হয় সে তখন বলে গা গা গা, আর যখন সে রেগে যায় তখন সে বলে গু গু গু, তাই তার নাম গাগু। কেমন হয়েছে নামটা? বল্টু বিরস মুখে বলে, কচু হয়েছে। গাগু কোনো নাম হলো? একটা ছেলের নাম কখনো গাগু হয়? শিউলি অবাক হয়ে বলে, ছেলে? ছেলে কোথায় পেলি? এর একটা মেয়ে। মেয়ে নাকি? বল্টু মনে হলো ভয় পেয়ে দুই পা সরে গেল। সরে গিয়ে এসে বলে, সর্বনাশ। শিউলি চোখ পাকিয়ে বলে, সর্বনাশ কী রে? সর্বনাশ কি? মেয়ের মাঝে তুই সর্বনাশে কি দেখলি? বল্টু পিচিক করে থুতু ফেলে বলে, আরে মেয়ে মানেই সর্বনাশ, মেয়ে যদি ছোট হয় সে তো সারে সর্বনাশ। শিউলি বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, এত লক্ষ্মী একটা মেয়েকে তুই সারে সর্বনাশ বলছিস? এমন একটা দাবরানি দিব না তোকে, নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। শিউলির পক্ষে সত্যিই সেটা করা সম্ভব, তাই বল্টু আর কোনো কথা বলে না। বাচ্চাটাকে কোলে নিয়ে তিনজনে হাঁটতে থাকে। খোকন হাঁটতে হাঁটতে বলে, জানো আপু, গাগুকে না উল্টাপাল্টা জিনিস শিখাচ্ছি। উল্টাপাল্টা মানে? হ্যাঁ, হাতকে দেখিয়ে বলেছি পা, আর পাকে দেখিয়ে বলেছি হাত, নাককে বলেছি পেট, পেটকে বলেছি চোখ। গাগু যখন বড় হবে সব উল্টাপাল্টা বলবে, মজা হবে না? শিউলি একটু অবাক হয়ে বলে, মজা? কোন জায়গাটায় মজা পেলি তুই এখানে? যেমন মনে করো, যখন রেগে উঠবে তখন খিলখিল করে হাসবে, আবার যখন হাসি পাবে তখন ভেউ ভেউ করে কাঁদবে, সব কিছু উল্টাপাল্টা শিখিয়ে দিবে একে। শিউলি মাথা নেড়ে বলে, খোকন, তুই যখন বড় হবি খবরদার বিয়ে করিস না, আর যদি বিয়ে করেও ফেলিস খবরদার যেন তোর বাচ্চা কাচ্চা না হয়, হলে কিন্তু অনেক বিপদ আছে রে। বল্টু পিচিক করে আবার থুতু ফেলে বলে, বিপদ হবে আমাদের। কেন, কি বিপদ? গাগুর জন্য আজকে স্কুলে যেতে পারলাম না, সন্ধ্যাবেলা দারোগা আপা বাসায় চলে আসবে, দেখো কি হয় তখন। সন্ধ্যাবেলা সত্যি সত্যি দারোগা আপা এসে হাজির হলেন। তখন শিউলি, বল্টু আর খোকন মাত্র গাগুকে খানিকটা দুধ খাইয়ে বিছানার নিচে শুইয়ে দেওয়ার চেষ্টা করছে। আপাকে দেখে বল্টু এবং খোকন ফ্যাকাশে হয়ে গেল।
শিউলি কোনো মতে নিজেকে সামলে নিয়ে খুবই খুশি হওয়ার ভান করে বলল, আসেন আপা, আসেন আসেন আসেন, ভালো আছেন আপা? স্কুল ভালো আছে আপা? স্কুলের সব ছাত্রছাত্রীরা ভালো আছে আপা? আপা মাথা নেড়ে বলে, হ্যাঁ আমি ভালো আছি, আমার স্কুলটাও ভালো আছে, ছাত্রছাত্রী সবাই ভালো আছে কিনা জানি না, তাই খোঁজ নিতে এসেছি। আপা বল্টু আর খোকনের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আজকে স্কুলে আসা হয়নি কেন? ইয়ে আপা, মানে আমরা আজকে একটা ঝামেলা, মানে সাংঘাতিক একটা ঝামেলা। ঠিক এরকম সময় রইসুদ্দিন তাদের ঘরে এসে হাজির হলেন। মতলব মিয়া তাকে খবর দিয়েছে যে বল্টু আর খোকন নিশ্চয়ই কোনো গোলমাল করেছে, যার জন্য স্কুলের মাস্টারনি আবার বাড়িতে চলে এসেছে। রইসুদ্দিনকে দেখে শিরিন বানু মুখে হাসি ফুটিয়ে বললেন, এই যে রইস সাহেব, কেমন আছেন? ভালো। কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আমার সবচেয়ে ব্রাইট দুজন স্টুডেন্ট আজকে স্কুলে যায়নি, তাই খোঁজ খবর নিতে এসেছিলাম। স্কুলে যায়নি? রইসুদ্দিন একটু অবাক হয়ে বল্টু আর খোকনের দিকে তাকালেন। ঠিক এরকম সময় বিছানার নিচ থেকে গাগুর আনন্দধ্বনি শোনা গেল। শিরিন বানু চমকে উঠলেন, ওটা কিসের শব্দ? শিউলি ঢোক গিলে বলে, খোকন, খোকনের ভেন্টিগুন্টি। রইসুদ্দিন শিউলিকে শুদ্ধ করিয়ে দিয়ে বললেন, শিউলি, ভেন্টিলোকুইজম। আমাদের খোকন একজন এক্সপার্ট ভেন্টিলোকুইস্ট, সে যে কোনো জায়গায় যে কোনো শব্দ বের করতে পারে। তাই নাকি? হ্যাঁ। সত্যি সত্যি বিছানার নিচে আবার স্পষ্ট শব্দ শোনা গেল। বিছানার নিচে গাগু কী দেখে এত আনন্দ পেয়েছে সেটা অবশ্য কেউ জানে না। যতক্ষণ সে আনন্দে থাকবে কোনো সমস্যা নেই, সে রেগে গেলেই বিপদ। শিরিন বানু খোকনের দিকে তাকিয়ে বললেন, করো দেখি আবার। কি কি করব? ওই যে ওই শব্দটা করো। বিছানার নিচ থেকে আবার শব্দটা বের হয়ে এলো। শিউলি এবার একটু ঘাবড়ে গেল, মনে হচ্ছে গাগু বিছানার নিচে রেগে যাচ্ছে। শিরিন বানু মুগ্ধ হয়ে খোকনের দিকে তাকিয়ে রইলেন। এইটুকু ছেলে কি চমৎকার ভেন্টিলোকুইজম করছে, কিন্তু স্পষ্ট মনে হচ্ছে শব্দটা বিছানার নিচ থেকে আসছে। রইসুদ্দিন না বললে তিনি নিশ্চয়ই বিছানার নিচ থেকে নিচে একটু উকি দিতেনি। বিছানার নিচ থেকে আবার শব্দ বেরিয়ে এলো। শিরিন বানু স্পষ্ট দেখলেন শিউলি, বল্টু, খোকন তিনজন কেমন জানি ভয়ের মধ্যে পড়েছে। তার কিছু একটা সন্দেহ হলো। তিনি মাথা ঘুরিয়ে বিছানার নিচে তাকালেন এবং হঠাৎ করে চমকে উঠলেন। একটা ছোট্ট শিশুর হাত দেখা যাচ্ছে। বিছানার নিচ থেকে একটা ন্যাদা বাচ্চা গড়িয়ে বের হওয়ার চেষ্টা করছে। শিরিন বানু রইসুদ্দিনের দিকে তাকিয়ে হেসে ফেললেন। রইস সাহেব, খোকন খুব বড় ভেন্টিলোকুইস্ট। সে শুধু বাচ্চার শব্দ নয়, আজ তো একটা বাচ্চাও তৈরি করে ফেলেছে। রইসুদ্দিন হতচকিত হয়ে বললেন, কি বলছেন কি আপনি? এই দেখেন। বলে শিরিন বানু বিছানার নিচ থেকে গাবদা গোবদা একটা বাচ্চাকে বের করে আনলেন। বাচ্চাটি তখন হাত নেড়ে কোনো একটা জিনিসের প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ করে বলছে, গু গু গু। রইসুদ্দিনের কয়েক সেকেন্ড লাগলো ব্যাপারটা বুঝতে। যখন তিনি বুঝতে পারলেন, কেমন যেন আতঙ্কিত হয়ে শিউলি, বল্টু আর খোকনের দিকে তাকালেন। কাঁপা কাঁপা গলায় বললেন, কি এখানে হচ্ছেটা কি আসলে, আমাকে কেউ বলবে? শিউলি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রইসুদ্দিন তখন হঠাৎ একটা সাহসের কাজ করে ফেললেন। শিউলিকে ধমক দিয়ে ফেললেন এবং বললেন, কি হচ্ছে এখানে শিউলি? শিউলি একেবারে কাঁদো কাঁদো হয়ে গেল। কাচুমাচু মুখে বলল, আমি গাগুকে আনতে চাইনি রইস চাচা, কিন্তু কফিল চাচা কিডনি কাটার জন্য কিনেছিল, ভয় পেয়ে রেখে পালিয়ে গেছে। রইসুদ্দিন চমকে উঠলেন, কি বললে তুমি? শিউলি পুরা ঘটনাটা বলল তাকে। রইসুদ্দিন প্রথমে হতভম্ব, তারপর আস্তে আস্তে হঠাৎ রেগে আগুন হয়ে গেলেন। দাঁত কিরমির করে বললেন, আমি যদি ব্যাটা কফিল উদ্দিন আর ফোরকান আলীর মুন্ডুটা ছিঁড়ে না ফেলে দিই। এখানেই শেষ। বসার ঘরে শিরিন বানু গাগুকে কোলে নিয়ে বসে আছে। ছোট বাচ্চা নিয়ে কি করতে হয় তিনি খুব ভালো করে জানেন। বল্টু অবাক হয়ে আবিষ্কার করছে গাগু একবারও তাকে ভিজিয়ে দেয়নি। রইসুদ্দিন সন্ধে 7টার সময় বিউটি নার্সিং হোমটাকে দেখার জন্য বের হয়ে গেছেন। যাবার আগে বলেছেন কিছুক্ষণের মাঝে চলে আসবেন। ফোরকান আলীর পকেটে সব কাগজপত্র অনেকক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করেছেন। সেখানে নাকি নানা এলাকার মা বাবা নেই এরকম ছেলেমেয়েদের নাম ঠিকানা লেখা, কোন বাচ্চাকে কত টাকায় বিক্রি করা হবে সেটাও লেখা আছে।
বিউটি নার্সিংহোমের কয়েকজন ডাক্তারের নাম লেখা আছে এবং কাকে কত করে টাকা দিতে হবে সেটাও লেখা আছে। রইসুদ্দিন বলে গেছেন কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন, কিন্তু 3 ঘন্টা হয়ে গেল, তার কোনো দেখা নেই। শিরিন বানু বেশ চিন্তিত হয়ে গেছেন, কি করবেন ঠিক বুঝতে পারছেন না। শিউলির কেমন যেন ভয় লাগতে শুরু করেছে। বল্টু আর খোকনও একটু পরপরে জানলার কাছে গিয়ে দেখছে রইসুদ্দিনকে দেখা যায় কিনা। একমাত্র গাগু এবং মতলুব মিয়ার কোনো রকম কোনো দুশ্চিন্তা নেই। গাগু শিরিন বানুর কোলে বসে তার নাকটা কামড়ানোর চেষ্টা করছে এবং মতলুব মিয়া কয়েকবার হাই তুলে ঘুমাতে চলে গেছে। রাত 10:30টার দিকে শিউলি হঠাৎ দাঁড়িয়ে বলে, রইস চাচার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। খোকন কাঁদো কাঁদো বলাই গলে, এখন কি হবে? বল্টু বলে, আমাদেরকে যেতে হবে। শিরিন বানু চোখ কপালে তুলে বলে, কি বলছো তোমরা? তোমাদেরকে যেতে হবে মানেটা কি? তোমরা গিয়ে কি করবে ওখানে? দেখি কি করা যায়। শিরিন বানু কঠিন মুখে বলে, না শিউলি, বড়দের ব্যাপারে তোমার মাথা ঘামাতে হবে না। তোমরা যেখানে গিয়ে নতুন কোনো ঝামেলা তৈরি করবে না সেটা তো কোনো গ্যারেন্টি নাই, তাই না? শিউলি কিছু বলে না। শিরিন বানুর সাথে সোজাসুজি তর্ক করা সম্ভব না। বল্টু যে তাকে দারোগা আপা ডাকে, নামটার মধ্যে খানিকটা সত্যতা আছে। ঠিক এরকম সময়ে গাগুর নড়াচড়া দেখে কীভাবে শিরিন বানু যেন বুঝে গেলেন তাকে এক্ষুনি বাথরুমে নিয়ে যেতে হবে। তাকে বাথরুম করিয়ে ফিরে এসে দেখলেন ঘরটা খালি। শিউলি তার মাঝে বল্টুকে এবং খোকনকে নিয়ে বেরিয়ে গেছে। রাত 10:30 বেজে গেলেও রাস্তায় বেশ খানিকটা লোকজন আছে। শিউলি, বল্টু আর খোকন বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নেয়। বিউটি নার্সিংহোমে পৌঁছে যেতে দেখতে পায় পুরো বিল্ডিংটা বন্ধ হলেও নার্সিংহোমের বেশ কয়েকটা ঘরে তখন আলো জ্বলছে। শিউলি ওপরে তাকিয়ে ফিসফিস করে বলে, রইস চাচা মনে হয় ওই ঘরগুলোর কোন একটাতে আছে। খোকন ভয়ে ভয়ে বলে, তাহলে বেরিয়ে আসছে না কেন? কে জানে রে, হয়তো বদমাইশগুলি তাকে ধরে রেখেছে। বেঁধে বেঁধে রেখেছে নাকি? বলা যায় না, রাখতেও পারে। গিয়ে দেখতে হবে। কেমন করে দেখবে শিউলি আপা? শিউলি ওপরের দিকে তাকিয়ে মাথা চুলকাতে থাকে। বিউটি নার্সিংহোমের মানুষজনের চোখ এড়িয়ে কীভাবে ঘরের ভেতরে ঢোকা যায় সেটা কিছুতেই সে চিন্তা করে পাচ্ছে না। বল্টু পিচিক করে রাস্তা থুতু ফেলে বলে, আমি দেখে আসি। তুই দেখে আসবি? তুই কীভাবে দেখে আসবি? আগে বিল্ডিংয়ে ছাদে উঠে যাব, তারপর পাইপ বেয়ে কার্নিশে নেমে আসবো। কার্নিশ হেঁটে হেঁটে জানলার সামনে দিয়ে দেখবো রইস চাচা আছে কি না। কি? পাইপ বেয়ে নেমে আসবি? হ্যাঁ, ভয় করবে না? আমার ভয় করে না। আরে মনে নাই আমি বড় হয়ে বিখ্যাত চোর হব ঠিক করেছিলাম। তা ঠিক। কাজেই কিছুক্ষণের মাঝে দেখা গেল বল্টু সিঁড়ি বেয়ে বিল্ডিংয়ের ছাদে উঠে গিয়ে কিছুক্ষণের মাঝে পাইপ বেয়ে নামতে শুরু করেছে। বিউটি নার্সিংহোমের কার্নিশে নেমে গুড়ি মেরে জানলাগুলোর দিকে এগিয়ে যায়। নিচের থেকে অন্ধকারে ভালো দেখা যাচ্ছিল না। রাস্তার থেকে উপরের দিকে বেশিক্ষণ তাকিয়েও থাকা যায় না। রাস্তাঘাটে এখনও লোকজন হাঁটাহাঁটি করছে। সবাই যদি এভাবে কৌতূহলী চোখে উপরের দিকে তাকিয়ে থাকে তাহলে তো বল্টুর বিপদ হয়ে যাবে। শিউলি আর খোকন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। মাঝে একটা চোখের কোণা দিয়ে উপরে তাকায়। আবছা অন্ধকারে মনে হলো বল্টু একটা জানলার সামনে থমকে দাঁড়িয়েছে, ভেতরে তাকাচ্ছে, এমনকি হাত ঢুকেই কিছু একটা করারও চেষ্টা করছে। বল্টু নিশ্চয়ই রইস চাচাকে খুঁজে পেয়েছে। শিউলি বিনা কারণেই গলা নামিয়ে খোকনকে বলে, চল উপরে যাই। উপরে? রাস্তায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে লোকে সন্দেহ করবে। চল ছাদে উঠে যাই। কিছু হবে না তো? কি আর হবে, বল্টু গেল না? শিউলি আর বল্টু সিঁড়ি বেয়ে একেবারে বিল্ডিংয়ের ছাদে উঠে যায়। 6 তলা বিল্ডিং, নার্সিংহোমটা 3 তলায়। 4 তলায় একটা কম্পিউটার দোকান। 5 তলা 6 তলায় নানান রকম অফিস, অবশ্য বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। নিচের তলাগুলো মোটামুটি আলো ঝলমল হলেও 5-6 তলা বেশ অন্ধকার। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে শিউলির ভয় ভয় লাগতে থাকে। বিল্ডিংটা নিচ থেকে খুব সুন্দর দেখালেও ছাদটা একদম জঘন্য, ময়লা আবর্জনায় ভরা। অন্ধকারে হেঁটে হেঁটে শিউলি আর খোকন ছাদের কিনারায় দাঁড়ায়। বৃষ্টির পানি যাওয়ায় পাইপটা এখানেই রয়েছে। বল্টু নিশ্চয়ই এদিক দিয়ে উঠে আসবে। কিছুক্ষণের মাঝেই অবশ্য বল্টু পাইপ বেয়ে ওপরে উঠে আসে। যেভাবে তত্তর করে পাইপ বেয়ে উঠে এলো দেখে মনে হয় বল্টু বুঝি এভাবে বিল্ডিং দিয়ে ওঠানামা করে। শিউলি বল্টুকে টেনে ছাদে নিয়ে আসে। এই, পেয়েছিস রইস চাচাকে? পেয়েছি। কোথায়? মাঝখানের ওই ছোটো ঘরটার মাঝে। বেঁধে রেখেছে নাকি? না, তবে মনে হয় মারধর করেছে। কপালে পিঠে রক্তও দেখলাম। তোর সাথে কথা হয়েছে? বেশি কথা বলতে পারিনি, লোকটা চলে এসেছিল। তোকে দেখেছে নাকি লোকটা? মনে তো হচ্ছে দেখেছে। সর্বনাশ!
কথা শেষ হওয়ার আগেই খোকন শিউলির হাত চেপে চেপে ধরে ফিসফিস করে বলে, শিউলি আপু, কী হয়েছে? ওই দেখো। শিউলি এবং বল্টু ঘুরে তাকিয়ে একদম জমে যায়। সিঁড়ির মুখে দুইজন বিশাল লোক দাঁড়িয়ে আছে। মানুষগুলোর এক হাতে মনে হয় পিস্তল বা ছোরা। অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না, অন্য হাতে টর্চ লাইট। সেটা জ্বালিয়ে মনে হয় কাউকে খুঁজছে। শিউলি ফিসফিস করে বলে, এই শোন, পানির ট্যাঙ্কের পিছে লুকিয়ে যা। সাবধানে গুড়ি মেরে তারা পানির ট্যাঙ্কের প্রায় কাছাকাছি পৌঁছে গেছিল, কিন্তু হঠাৎ খোকনের পায়ে কি একটা নিচে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। সাথে সাথে 2টি 6 ব্যাটারি টর্চ লাইটের উজ্জ্বল আলোতে তাদের চোখ ধাঁধিয়ে যায়। মোটা একজন লোক বলে ওঠে, দাঁড়া, খবরদার, কেউ নড়বি না। শিউলি, বল্টু আর খোকন থমকে দাঁড়িয়ে যায়। মোটা গলার মানুষটা বলে, হারামজাদা, পোলাটা একা আসে নাই রে, দল বলে একেবারে সাথে নিয়ে এসেছে। চিকন গলার আরেকজন মানুষ সুর করে বলে, পিপিলিকার পাখা গজাই পরিবার তরে, এই পিপিলিকাদের পাখা গজিয়েছে গো, পাখা গজিয়েছে। ধর শালাদের, বলে লোক দুজন তাদেরকে ধরে ফেলে। ছুটে যাবার চেষ্টা করে কোনো লাভ নেই। হাতে অস্ত্র থাকলে কিছু একটা বিপদ হতে পারে জেনেও 3জন খানিকক্ষণ হুটোপুটি করলো। শেষ পর্যন্ত মানুষগুলো শক্ত করে শার্টের কলার এবং হাতের কবজি ধরে 3জনকে কাবু করে ফেলে। শিউলি চিকন গলায় একটা চিৎকার দিবি কিনা ভাবছিল, তখনই মোটা গলার মানুষটা ঘাড়ে নিঃশ্বাস ফেলে বলল, মুখে একটা টু শব্দ করেছিস তো লাশ ফেলে দেবে, একেবারে ধাক্কা দিয়ে ছাদের নিচে ফেলে দেব। আসলে লাশ ফেলে দিবে কিনা তারা জানে না, কিন্তু তারা কোনো ঝুঁকি নিল না। মানুষ 2জন মিলে শিউলি, বল্টু আর খোকনকে নিচে নামিয়ে এনে বিউটি নার্সিংহোমের নানা দরজা খুলে ছোট্ট একটা ধাক্কা মেরে ঢুকিয়ে দেয়। ঘরের মেঝেতে এক কোনায় গালে হাত দিয়ে রইসুদ্দিন বসেছিলেন। তাদের দেখে মনে হলো খুব একটা বেশি অবাক হলেন না। একটা নিঃশ্বাস ফেলে বললেন, তোমাদেরকেও ধরে ফেলেছে? হ্যাঁ চাচা। যে মানুষ 2জন তাদের 3জনকে ধরে এনেছে তারা বাইরে থেকে তালা মেরে চলে যাওয়ার পর রইসুদ্দিন নিঃশ্বাস ফেলে বলল, এরা একেবারে অর্গানাইজড ক্রিমিনালের দল। খোকন শুকনো মুখে বলে, তার মানে কি চাচা? তার মানে এরা কঠিন বদমাইশ। খোকন কাচুমাচু হয়ে বলে, এখন কি হবে আমাদের? রইসুদ্দিন খোকনের মুখের দিকে তাকালেন। বাচ্চাটির জন্য তার হঠাৎ মায়া হলো। মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি কোনো চিন্তা করো না খোকন। চিন্তা করব না? না, আমি একটা ব্যবস্থা ঠিক করব। রইসুদ্দিন কী ব্যবস্থা করবে সেটা খোকন জানে না, কিন্তু তার কথায় সে সত্যি সত্যি ভরসা পেল। রইসুদ্দিন সারা ঘর খুব চিন্তিতভাবে পায়চারি করতে লাগলেন। তার কপালের খানিকটা অংশ কেটে রক্ত পড়ছে, শার্টের খানিকটা জায়গাও রক্তে ভেজা। তবে তাকে দেখে খুব ভয়ঙ্কর দেখাতে থাকে। তিনি কি করবেন কেউ জানে না, কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহসও পেল না। রইসুদ্দিন বেশ খানিকক্ষণ পায়চারি করে শেষ পর্যন্ত দরজার সামনে এসে বললেন, এই বদমাইশের দল, জানোয়ারের বাচ্চারা, দরজা খোল! দরজায় লাথির শব্দ শুনেই হোক আর বাজ খায় ধমকের কারণেই হোক, খুট করে দরজাটা খুলে গেল। দরজার অন্য পাশে 2জন মানুষ দাঁড়িয়ে আছে, একটু আগে যারা ছাদ থেকে শিউলিদেরকে ধরে এনেছে। 2জনের মাঝে যে হালকা পাতলা, সে মোটা গলায় বলল, কি হয়েছে? রইসুদ্দিন এগিয়ে গিয়ে কথা নেই বার্তা নেই মানুষটাকে একটা ঘুষি বসিয়ে দিলেন, শক্ত ঘুষি। মানুষটা একেবারে ছিটকে পড়ল। অন্য মানুষটার সাথে সাথে কোমরে গোজা একটা জং ধরা রিভলভার বের করে বলে, খবরদার, কাছে এলে গুলি করে খুলি উড়িয়ে দিব। রইসুদ্দিন তবু ছুটে গিয়ে মানুষটাকে একটা রদ্দা লাগালেন, কিন্তু তার আগেই শিউলি, বল্টু আর খোকন রইসুদ্দিনকে চাপটে ধরে ফেলল। মানুষটার ভঙ্গি দেখে অবশ্য মনে হচ্ছিল না সত্যি সত্যি গুলি করে দেবে, তাও তারা কোনো রিস্ক নিল না। যে লোকটার মুখে রইসুদ্দিন ঘুষি মেরেছে সেই মানুষটা মুখে হাত বোলাতে বোলাতে উঠে দাঁড়িয়ে বিচিত্র একটা দৃষ্টিতেই রইসুদ্দিনের দিকে তাকিয়ে থাকে। হুটোপুটি এবং চিৎকার শুনে ঘরে আরও কয়েকজন মানুষ চলে এসেছে। একজন একটু বয়স্ক, মুখে চাপদারি। সে জিজ্ঞাসা করলো, কী হয়েছে রে বদি? যে মানুষটা ঘুষি খেয়েছে সে হাত বোলাতে বোলাতে বলে, বড় তেদর মানুষ এখনও মারপিট করছে। হ্যাঁ। চাপদারিওয়ালা মানুষটা দুশ্চিন্তার ভঙ্গিতে মাথা নেড়ে বলে, ও হ্যাঁ, এখানে এত হইচই হলে তো মুশকিল রে, লোকজনের ভিড় জমে যাবে। কি করবো ডাক্তার সাহেব, মাথা খারাপ মানুষ, মারপিট ছাড়া কিছু বোঝে না। শক্ত করে ধরো তো, ধরো ধরো, একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিই। বেশ কয়েকজন মানুষ এগিয়ে এলো।
রইসুদ্দিনকে চেপে ধরা খুব একটা সহজ হলো না। তিনি হাত পা ছুঁড়ে কিলঘুষি মেরে মানুষগুলোর সাথে ধস্তাধস্তি করেই গেলেন। ছোট ঘর, ধস্তাধস্তির ধাক্কায় শিউলি, বল্টু, খোকন একবার এক একজন এক এক জায়গায় ছিটকে পড়তে লাগলো। তার মাঝেই তারাও রইসুদ্দিনের পক্ষ থেকে খানিকক্ষণ ধস্তাধস্তি করলো। তবে কোনো লাভ হলো না। 6 জন মানুষ মিলে রইসুদ্দিনকে চেপে ধরে রাখলো এবং চাপ দাড়িওয়ালা ডাক্তার একটা সিরিঞ্জ নিয়ে পুট করে তার হাতে ইঞ্জেকশন ঢুকিয়ে দিল। কিছুক্ষণের মাঝেই রইসুদ্দিন নেতিয়ে পড়লেন। সবাই তখন তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। যে 6 জন মানুষ রইসুদ্দিনকে চেপে ধরে রাখার চেষ্টা করছিল তাদের সবার একটা দেখার মতো চেহারা হয়েছে। একজনের বাম চোখটা বুজে গিয়েছে, আরেকজনের তো নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। দুজন আবার ল্যাংচাতে ল্যাংচাতে চলে গেল। মোটা মতো মানুষটা থু করে রক্ত পড়ল। সেখান থেকে অবশ্য একটা দাঁতও বের হয়ে আসলো। শুকনো মতো মানুষ ঘাড় নাড়াতে পারছিল না। চাপদাড়িওয়ালা মানুষটা মাথা নেড়ে বলল, উফ, এই মানুষটা একেবারে ডেঞ্জারাস মানুষ। যে লোকটা মার খেয়ে দাঁত পড়ে গেছে সে কাঁদো কাঁদো গলায় বলল, এইরকম একটা মানুষ হলে আমি কোনো অ্যাকশানে নাই বাবা। যে মানুষটা ঘাড় নাড়াতে পারছিল না সে পুরো শরীর ঘুরিয়ে বলল, কোথা থেকে এসেছে এই মোষ? বুঝতে পারছি না, কফিলুদ্দিন আর ফোরকান আলীর পার্টি থেকে মনে হয় খুঁজে পেয়েছে। যে মানুষটা নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে সে হাতে তালু দিয়ে রক্ত পরিষ্কার করে বলল, আজে বাজে পার্টির সাথে কাজ করা ঠিক না, কোন দিন যে কী বিপদ হয়। চাপদাড়ি বলে, এ পার্টি এতদিন রিলায়েবল ছিল, গত 2টা কেস থেকে গোলমাল করছে। এখন কি করবেন ডাক্তার সাহেব? দেখি চিন্তা করে নিচে অ্যাম্বুলেন্সটা রেডি রাখতে বলো, এইগুলোকে সরাতে যেন কোনো গোলমাল না হয়। জি আচ্ছা। যে 2 জন ল্যাংচাতে ল্যাংচাতে হেঁটে যাচ্ছিল তাদের একজন রইসুদ্দিনকে দেখিয়ে বলল, এ পাগল আবার জেগে উঠবে না তো? চাপদাড়িওয়ালা মানুষটা বলল, আরে না, অত সহজ নাকি? এই লোক যদি জেগে যায় আমি বাবা ধারে কাছে নাই। দাঁত পড়ে যাওয়া মানুষটা কাঁদো কাঁদো মুখে বলল, আমিও নাই। বাম চোখ বুঝে যাওয়া লোকটা মাথা নেড়ে বলে, আমি তো এর 100 হাতের মধ্যে নাই বাবা, কি বিপজ্জনক। চাপদাড়ি মাথা নেড়ে বলে, আরে না, অত ভয় পেও না, এত সহজে ঘুম ভাঙবে না, কড়া অ্যানাস্থেসিয়া দিছি। মানুষগুলো আবার তাদেরকে ঘরের তালা মেরে ঘর থেকে বের হয়ে গেল। পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর খোকন ফ্যাস ফ্যাস করে একটু কেঁদেই ফেলল। এখন কি হবে? বল্টু বলে, ভয় পাস নে, এটা দেখ। শিউলি অবাক হয়ে দেখল শার্টের নিচে বল্টুর প্যান্টে গোজা একটা রিভলভার। সে চিৎকার দিতে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিয়ে এলো এবং নিচু গলায় বলল, রিভলভার কোথায় পেলি তুই এটা? যখন ধস্তাধস্তি হচ্ছিল তখন সবার পকেট মেরে দিয়েছি আমি। আর কি পেয়েছিস? বল্টু সব কিছু বের করে দেখাই। 20 টাকার একটা নোটের বান্ডিল, ময়লা একটা রুমাল, একটা সিগারেটের প্যাকেট, একটা কালো সানগ্লাস, 1 পাতা মাথা ধরার ট্যাবলেট, পাগলের তেলের একটা বিজ্ঞাপন এবং সেই রিভলভার। বল্টু মাথা নেড়ে বলে, এই রিভলভারটা ছাড়া আর কোনো জিনিস তেমন কোনো কাজে লাগবে না। খোকন জিজ্ঞাসা করে, টাকাটা তো লাগতে পারে। আরে এই ঘরের ভিতর আটকা থাকলে টাকা কি কাজে লাগবে বলতো? বল্টু চিন্তিত মুখে বলে, তা ঠিক। খোকন মাথা নেড়ে বলে, এখন কি করবে? শিউলি বলল, রইস চাচাকে যদি ঘুম থেকে তোলা যেত তাহলে আর চিন্তা থাকতো না। এই রিভলভার নিয়ে একটা হুঙ্কার দিতেন, সবাই একেবারে ঠান্ডা হয়ে যেত। বল্টু মাথা নাড়ল। গাগুর মতো সবাই কাপড়ে পেশাব করে দিত। ওরা রইসুদ্দিনের কাছে গিয়ে তাকে ঘুম থেকে তোলার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। রইসুদ্দিন একদম গভীর ঘুমে। ধাক্কাধাক্কি করেও কোনো লাভ হলো না। শেষে বল্টু বলে, আমাদেরকে চেষ্টা করতে হবে। কিভাবে? আমি রিভলভারটা হাতে নিয়ে চিৎকার করব, তোমরাও চিৎকার করবে। শিউলি বল্টুর দিকে তাকালো। এইটুকু মানুষ, হাতে রিভলভার কেন? একটা মেশিন গান নিয়ে দাঁড়ালেও তাকে দেখে কেউ ভয় পাবে বলে মনে হয় না। কি করা যায় তখন এটা নিয়ে সবাই ভাবছে। তখন খোকন হঠাৎ বলে ওঠে, একটা কাজ করলে হয় না? কি কাজ বলতো? আমরা যদি কোনো মতে রইস চাচাকে ঠেলে ঠুলে দাঁড় করিয়ে রাখি আর এমন ভান করি যে সে জেগে আছে, সেটা করে কী লাভ হবে? দেখো না চাচাকে কেমন ভয় পায়। আরে কিন্তু দেখেই তো বুঝে যাবে রে। আমি রইস চাচার গলায় কথা বলবো, ওই যে ভেন্টি কুন্টি, সেভাবে। শিউলি হঠাৎ চমকে উঠে, আরে তাই তো, এটা একটা উপায় হতে পারে। খোকনের দিকে তাকিয়ে বলে, এই তুই পারবি তো?
নিচে থাকা রইসুদ্দিন হঠাৎ কথা বলে ওঠে। না পারার কি আছে? শিউলি বল্টু একটু চমকে ওঠে। এক মুহূর্ত লাগে বুঝতে যে খোকনই আসলে কথা বলছে। শিউলি হাততালি দিয়ে বলে ওঠে, ফার্স্ট ক্লাস খোকন, ফার্স্ট ক্লাস। পরিকল্পনার প্রথম অংশটা নিয়ে অবশ্যই একটু সমস্যাই হলো। ঘুমিয়ে থাকা একজন মানুষকে দাঁড় করিয়ে রাখা প্রায় অসম্ভব। হাতে রিভলভার ধরানোর তো কোনো প্রশ্নই ওঠে না। খানিক্ষণ চেষ্টা করে তারা হাল ছেড়ে দিল। বল্টু তখন বলে, আপু, দাঁড় করানো যাবে না। শিউলি বলে, তাহলে বসিয়ে রাখি, কি বলিস? ঠিক আছে। তিনজন মিলে রইসুদ্দিনকে ঘরের কোনায় নিয়ে যেয়ে তাকে কোনো মতে বসিয়ে দিল। একটা পা ভাঁজ করে সেখানে হাত রেখে সেই হাতে রিভলভার ধরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ঘুমের মাঝে হাতটা একটু পরপর এলিয়ে যাচ্ছিল, কাজেই সেটাকে স্থির রাখতে ওদের জান বের হয়ে গেল। তবুও অনেক চেষ্টা করে রইসুদ্দিনকে রিভলভার নিয়ে বসানো গেল, কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আছে দেখে দৃশ্যটা বিশ্বাসযোগ্য মনে অবশ্য হলো না। বল্টু বলল, এই কালো চশমাটা পরিয়ে দেই না? শিউলি হাতে কিল দিয়ে বলে, আরে বাস, ঠিক বলেছিস। রইসুদ্দিনের চোখে কালো চশমা পরানোর পর দেখে মোটামুটি মনে হতে থাকে মানুষটা রিভলভার হাতে নিয়ে ঘরের এক কোণায় বসে আছে। এইভাবে নার্সিংহোমের লোকজনকে ডেকে আনলেই হয়। দরজায় জোরে জোরে কয়েকটা লাথি দিলেই সেটা হয়ে যাবে মনে হয়, কিন্তু তার দরকার হলো না। হঠাৎ করেই দরজা খুলে গেল এবং একটু আগে যারা রইসুদ্দিনের সাথে মারামারি করেছে তাদের কয়েকজন দরজায় উকি দিল। মনে হলো ধস্তাধস্তির সময় বল্টু যাদের পকেট মেরে দিয়েছে তারাই খুঁজতে এসেছে। দরজা খোলা মাত্রই শোনা গেল রইসুদ্দিন প্রচণ্ড একটা ধমক দিয়েছেন, 2 হাত ওপরে তোল, বদমাইশের দল। আজ এই পর্যন্তই থাক। পরবর্তী পর্বে আবার দেখা হবে। বিদায়।